দেখা দিত, কিন্তু ভিন্ন ধরনের একটি বিষয় কিন্তু আমাদের সমাজ পেতে পারত। তো আপনি এত দূরেই কেন বাস করতে গেলেন? নিউ ইয়র্ক শহরটি হচ্ছে বাঙালিদের পরিবেষ্টিত, বাঙালিরা এখানে বাস করি, আপনি লিখবেন, আপনি বলবেন, আপনার সংগ্রামের কথা জানাবেন। কারণ নিউ ইয়র্ক শহরে অনেক নারীকে চিনি, আমি জেনেছি, কারণ আমিও যেহেতু 30 বছর, অনেক 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 কাহিনী আছে, খুব সংগ্রামী জীবন আমাদের এখানেও আছে, বাংলাদেশেও আছে। আলিয়া চৌধুরী সেই অর্থে অনেক বেশি সংগ্রামী না, কিন্তু কোথায় উনি সংগ্রামী হয়েছেন, যে যার শিক্ষা ছিল না তিনি শিক্ষিত হয়েছেন, এবং সংগ্রাম করতে করতে শিল্প মানুষ বোধ সম্পন্ন একজন কবি হিসাবে, লেখক হিসাবে উঠে আসতে পেরেছেন। এই যে একটি অভাবী সমাজে, কিংবা এই যে একটি সুযোগ বঞ্চিত সমাজে তিনি যে জায়গাটি দখল করেছেন, সেই জায়গায় আসতে পেরেছেন, এটি হচ্ছে সবার চোখে পড়বার বিষয় ছিল, এবং এটি দিয়েই তিনি সবার কাছে আদরণীয় হয়ে উঠেছিলেন। তো পরবর্তী পর্যায়ে তিনি কেন তার ভাই বোনদেরকে আনেননি, কেন তিনি বিয়ে করেননি, কেন তিনি সংসারে অন্যান্য লোকজনকে একসাথে করার চেষ্টা করেননি, সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়, এবং সেগুলো নিয়েও আমি অনেকবার কথা বলতে চেয়েছি, তিনি এড়িয়ে গিয়েছেন। সেই জন্য আমরা বলবো যে তিনি যে জীবনটি বেছে নিয়েছেন, এটি তার নিজস্ব নিজস্ব চয়েস ছিল, এবং সে কারণে এই পর্যায়ে আছে। আমরা দুঃখ করতে পারি, কিন্তু তার প্রতি যে অসম্মান করা হয়েছে কোনো একটি সময় আমাদের সমাজ থেকে, বিশেষ করে আমি নিউ ইয়র্কের সমাজ থেকে বলবো, সেটি না, দেরিতে হলেও অনেককে আমি দেখেছি তার প্রতি সম্মান জানাতে, এবং তিনিও সেখানে অনেক আপ্লুত হতেন। তো আমি অনেক কথাই বোধহয় বলে ফেললাম। আমি তার প্রতি সম্মান জানাচ্ছি, তবে একটি কথা, যে আমি লিখি না ঠিকই, কিন্তু কখনো কখনো টুকটাক হয়তো আমার লেখা হয়ে যায়। আমি সেদিন জানি না, মৃত্যু সংবাদটি পাওয়ার সাথে সাথে হঠাৎ করে একটা লেখা আমার কলমের আমার কাছে চলে এলো। আমি সেইটুকু পড়ে আমার কথাটুকু আমি শেষ করছি, এবং এইভাবে আমি আমার সম্মানটুকু জানাতে চাইছি। পোড়ামাটির খাঁজ গুনেছি কর গুনে গুনে, বহু যত্নে আশ্চর্য এক মোহে, আগুনের গোলা হয়ে নদীর জলের মতো ঘুরে ঘুরে দেখেছি, দেখেছি মায়াহীন ইগলের চোখ আগলে রেখেছে নির্দয় তামাশায়। স্রোত থেকে স্রোতে, বেলা অবেলায় আঁচল খসেছে খানিক, দূরে বসে চোখ পেতে এক রাক্ষসী পিসিমা, সেও দেখেছে, দেখেছে মরা চোখে বিভ্রাট ললাট খানি। আম কাঁঠালের বাগানে ঘেঁষে দুপুর সাঁঝ গড়িয়েছে কবে, প্রহর প্রহর উকি দিয়েছে তান মনে, যক্ষের ধন তোলা সেখানে। তবু ছোট ছোট পায়ের আওয়াজ শোনা হলো না, কারণ জলের ফনা আর বাতাসের ভোঁতা শরীরে ঠেলে জেগে ওঠে না অমৃত কঙ্কাল। তবু শোনা যায় চেনা বাতাসে ভয়হীন নিমগ্ন সেই ধ্বনি, সংগ্রাম সংগ্রাম, জানা নেই কবে কোথায় এর সমাপ্তি। ধন্যবাদ। অনুরোধ জানাচ্ছি রওশন হক, লেখক ও কবি, এবং তারপর আমি তৈরি থাকতে বলছি রিতা ক্লারা রোজারিও, আবৃত্তি শিল্পী। আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি সবাইকে মার্জনা চেয়ে নিচ্ছি আগে থেকেই। আমাদের অনেক বক্তা এখনো আছেন, তো আপনারা সবাই প্রস্তুত থাকবেন। প্রথম এখন আসছেন রওশন হক, এবং তারপর থাকবেন রিতা ক্লারা রোজারিও। শুনতে পাচ্ছেন আমাকে? জি জি আপা, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে এখানে ডাকবার জন্য। অনেক গুণী মানুষ অনেক কিছু বলে গেছেন আলিয়া আপা সম্পর্কে। আলিয়া আপার সাথে আমাদের সম্পর্কটা ছিল আমাদের পত্রিকার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। ব্যক্তিগতভাবে আলিয়া আপার সাথে আমার ঠিক ওরকম সম্পর্ক গড়ে ওঠে নাই। আমি অনেক ব্যস্ত একজন মানুষ, মনে হয় ব্যক্তিগত সম্পর্ক থাকলে আমি অনেক কিছু ওনার সম্পর্কে জানতে পারতাম। উনি বেঁচে থাকাকালীন যতটুকু জেনেছি তার চেয়ে অনেক বেশি জেনেছি উনি মারা যাওয়ার পরে। এই জন্য আমি ভীষণ নিজেকে খুব ছোট লাগে আমার। তবে আমাকে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না। জি আপা, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আমার মনে হয় যে দেখা যাওয়ার চাইতে আমার কথা শোনাটা মনে হয় কথা এবং দেখা দুটোই যাচ্ছে। আচ্ছা, তো এখানে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বলে গেছেন যে আলিয়া আপা স্মরণে আমরা কিছু করতে পারি কিনা। এটা হচ্ছে মেইন পয়েন্ট। এখন আলিয়া আপা কেমন ছিলেন,
সেটা আমরা সবাই জানি। আলী আপার প্রতি আমাদের কেমন ব্যবহার ছিল বেঁচে থাকাকালীন, ওটাও আমরা সবাই জানি। আমরা কি করেছি কি করি নাই ওইসবের হিসেব নিকেশ বাদ দিয়ে আমরা যেটা আমার কাছে মোদ্দা কথা মনে হয় যে আলী আপাকে আমরা ঠিক পরিপূর্ণ সম্মানটা দেইনি বেঁচে থাকতে। অনেস্টলি স্পিকিং, আলী আপা যেটুকু পাওয়ার কথা ছিল ওইটুকু আমরা ওনাকে দেইনি। তবে দেইনি বলে যে এখন আমরা দিতে পারবো না এমন কোনো কথা নেই। এখন আমরা আলী আপার স্মরণে আমরা কিছু একটা করতে পারি। আলী আপার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আলী আপার জন্য আমরা কিছু করতে পারি। আপনারা সবাই যদি মতামত দেন তাহলে আমরা প্রথম আলোর উদ্যোগে আমরা এগিয়ে আসবো, এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা আশা করি পারবো যে প্রতি বছর আমরা আলী আপার মৃত্যু দিবসে আমরা কিছু একটা করবো ওনার জন্য। আমরা কাউকে পদক দিতে পারি, আমরা কাউকে বৃত্তি দিতে পারি, অনেক কিছু করতে পারি। আর আরেকটা কথা হচ্ছে, আলী আপা শেষের দিকে ভীষণ একা হয়ে গেছিলেন, এটা আপনারা জানেন, আমরাও জানি। এই একা হওয়ার পিছনে আমি যেটা মনে করি আমরা অনেকখানি দায়ী। এই শহরে অনেক একা মানুষ আছেন। এই এই প্যান্ডামিকের সময় আমরা অনেক একা মানুষকে হারিয়েছি। ওনারা যতদিন বেঁচে ছিলেন আমরা ওনাদেরকে ফেসবুকে হাই হ্যালো এর বাইরে আমাদের সাথে ওনাদের কোনো যোগাযোগ ছিল না। সম্ভবত রচনা পাঠিয়েছেন। হকের মাইকটা বোধহয় কাজ করছে না। রওশন আপা কি আছেন লাইনে? না, রওশন আপা ডিসকানেক্ট হয়ে গেছেন। আচ্ছা, এবার রিতা ক্লারা রোজারিও আবৃত্তি শিল্পী। শুনতে পাওয়া যায় না, আমরা কিছু শুনি না। আমার কথা শোনা যাচ্ছে না কাশেম ভাই? শোনা যায় না। জি আপা শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে। হ্যাঁ, এবার আবৃত্তি শিল্পী রিতা ক্লারা রোজারিও, তাকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আলিয়া আপার যে জিনিসটি সবচেয়ে বেশি আমাকে আকর্ষণ করেছিল সেটা হচ্ছে তার মানবিকতা। আমরা সবাই জানি তিনি অত্যন্ত নিষ্ঠুর একটা অনেক, ওনার চলার পথটা অনেক বন্ধুর ছিল। উনি অনেক নিষ্ঠুরতা দেখেছেন, অনেক কিছু ওনাকে পেরিয়ে আসতে হয়েছে, কিন্তু এত কিছু পরেও ওনার মানবিকতার কোনো ঘাটতি হয়নি। ওনার এই জিনিসটি আমাকে সবসময় আকৃষ্ট করেছে। তো ওনার সেই বিষয়টি কিন্তু ওনার কবিতায়ও এসছে। ওনার একটি কবিতা আমি পড়ছি। বৃক্ষে বৃক্ষে অকস্মাৎ যুদ্ধ শুরু হলে হৃদয়ে বিশাল কম্পন শুনি, যেন কিছুক্ষণের মধ্যেই লন্ডভন্ড হয়ে যাবে আমাদের আশৈশব খেলাঘর। বৃক্ষে বৃক্ষে যুদ্ধ কিংবা অন্য কিছু ঘটে যেতে থাকলে তুমি, আমি এবং নিত্যদিন বলতে বুঝি কিছুই আর থাকবে না এসব পরিচিত গলি পথে। আহা, এরকম বৃক্ষে বৃক্ষে যুদ্ধ হলে ঝরে যাবে সবুজ পুষ্পরাজি। বন্ধু আমার, বন্ধ করো এরকম বৃক্ষে বৃক্ষে যুদ্ধ করতে খেলা। ছায়ায় ছায়ায় অকস্মাৎ যুদ্ধ শুরু হলে নদী কিংবা সমুদ্রে বিশাল তরঙ্গের সূত্রপাত, যেন কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য হয়ে যাবে আমাদের। সাউন্ড নাই, শোনা যায় না আলেম। আমারটা শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, জি শোনা যাচ্ছে আপা, শোনা যাচ্ছে। ছায়ায় ছায়ায় অকস্মাৎ যুদ্ধ শুরু হলে নদী কিংবা সমুদ্রে বিশাল তরঙ্গের সূত্রপাত, যেন কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য হয়ে যাবে আমাদের শরীর থেকে আশৈশব চোখ। ছায়ায় ছায়ায় যুদ্ধ কিংবা অন্য কিছু হয়ে যেতে থাকলে ফুল, তৃণলতা এবং পাখি বলতে আর বুঝি কিছুই থাকবে না এসব
না জানা গলিপথে। কবি আলেয়া চৌধুরীর প্রতি আমার আকুণ্ঠ শ্রদ্ধা রইল। ধন্যবাদ। ধন্যবাদ রীতা আপা। এবার আমি অনুরোধ জানাচ্ছি মনোরোগ বিশেষজ্ঞ মনোয়ারা বেগম। শোনা যায় না কিচ্ছু। কাশেম ভাই, এটা আপনার লিংক দিয়ে সমস্যা, নেটের সমস্যা, আমরা সবাই বক্তব্য শুনতেছি। আলিম কাশেম ভাই আনমিউট ইয়ে করে ফেলাও, ডিসকানেক্ট করে ফেলাও। না, ঠিক যিনি পরিচালনা করতেছেন না শুনলে উনি বলবেন, আর কেউ না বললে আমরা খুশি হব। মনোয়ারা আপা। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি আপা, আপনি বলেন। ওকে, আমি ডক্টর মনোয়ারা বেগম, আমি সাইকিয়াট্রিস্ট। তো আমার খুবই সৌভাগ্য হয়েছিল যে আলেয়া চৌধুরীকে আমি পার্সোনালি চিনতাম 30 বছর ধরে। আলেয়ার একটা অসাধারণ গুণ ছিল, সেটা হলো মানুষকে আপন করে নেওয়ার গুণ। সে মানুষকে এত তাড়াতাড়ি এত আপন করে নিতে পারতো, সেটা মানে একটা, আমি বলবো একটা অসাধারণ ক্ষমতা। আলেয়া চৌধুরী একবার আমার সাথে, আমার আম্মাকে নিয়ে আমি রকল্যান্ড কাউন্টির, তখন একটাই ইন্ডিয়ান স্টোর ছিল, ওখানে ভিডিও ক্যাসেট আনতে গিয়েছিলাম। আমার বাড়িও কুমিল্লা। আলেয়ার সাথে সাথে আমার আম্মার সাথে পরিচয় করে ফেললো, আপনার বাড়ি কুমিল্লা, আমার বাড়িও কুমিল্লা। আমি বললাম, আলেয়া আমার বাসায় এসো। তারপরে আলেয়া যখন শুনলো যে আমার ভাই বোনরা আমেরিকায় আমি এনেছি, ওরা আমাকে বড় আপা ডাকে, আমি বোনদের মধ্যে বড়। আলেয়া বলল, আপনারা শুনছেন? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। ওকে। আলেয়া বলল, আমি আপনাকে আজ থেকে বড় আপা ডাকবো। এত সুন্দর করে বললো, আমি বললো অবশ্যই তুমি আমাকে বড় আপা ডাকবে। আলেয়া সব সময় আমাকে মেসেজ রাখলে 3-4 বার করে ডাকতো, বড় আপা আপনি কোথায় বড় আপা? আমি আলেয়া বলছি, আপনি খুব ভালো থাকবেন বড় আপা। সে মানে এত মায়া, এত মহব্বত দিয়ে ডাকতো, আমি এত মিস করি আলেয়াকে। আলেয়াকে আমি খুবই ক্লোজলি চিনতাম। সে, অনেকেই বলেছেন আলেয়ার কথা, আলেয়া সত্যি একজন প্রতিবাদী এবং সাহসী মানুষ ছিলেন। উনি যেভাবে প্রতিবাদ করে অল্প বয়সে গ্রাম ছেড়ে শহরে আসলেন, তারপরে আবার বাংলাদেশ ছেড়ে যখন চলে গেলেন, ওইটাও কিন্তু একটা বিরাট প্রতিবাদ। আপনারা সবাই জানেন কিনা জানি না, কিন্তু আলেয়ার নিজের মুখে আমাকে বলা, যখন পতিতাদেরকে নিয়ে লেখা হতো, ওদেরকে যখন অ্যারেস্ট করা হতো, আলেয়া চৌধুরী একটা লিখেছিল আর কি, ওদের সাপোর্ট করে, যে ওরাও তো আসলে অত্যাচারিত, এটা তো ওদের একটা জীবিকা। তখন আলেয়া চৌধুরীর পিছনে অনেক সমাজের অনেক লোকজন লেগে গিয়েছিল। তখন আলেয়া চৌধুরী আমাকে বলেছিল যে, শেখ মুজিব আমাকে বলল তুই চলে যা এই দেশ থেকে, আমি ব্যবস্থা করে দিব। আলেয়া তখন প্রথম ইরানে গেল এবং সেখানে গিয়ে আলেয়ার পরিচয় হলো মঞ্জুদির সাথে, মঞ্জুশ্রী ব্যানার্জি। তিনি একজন ইন্ডিয়ান মানুষ, ভারতীয় মানুষ, কিন্তু হিন্দু, এবং উনি কিন্তু আলেয়া চৌধুরীকে, আমি বলবো, নিউ ইয়র্কে সবচেয়ে বেশি যত্ন করেছেন, টেক কেয়ার করেছেন, এবং আলেয়া বেশিরভাগ সময় ওনার কাছেই থাকতেন। এবং আমি ওনাদের দুজনকে খুব কাছের থেকে চিনি, কারণ ওনারা সব সময় আমার বাসায় আসা যাওয়া করতেন। আলেয়ার এই যে একটা বিদ্রোহী একটা সাহসী মহিলা, নিজেকে সুশিক্ষিত করা এবং সবসময় অন্যায়ের বিরুদ্ধে এবং নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলার সাহস, এটা আমি বলবো সত্যি অসাধারণ। সে একটা খুবই হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে এসে আলেয়া চৌধুরী অনেক কিছু করেছেন। এই যে আপনারা অনেক কিছু বলেছেন, আমি এসব রিপিট করতে চাই না, কিন্তু আমি সত্যি অভিভূত। আলেয়া চৌধুরীর মতো একজন মানুষের সাথে যে আমার পরিচয় হয়েছিল, তাতে আমি নিজেকে সত্যি গর্বিত মনে করি। এবং অনেকেই বলেছেন যে হ্যাঁ, আমরা মানুষ যখন বেঁচে থাকে তাদেরকে তখন আমরা অত সম্মান দিই না বা দিতে পারি না, সেটা সত্যি। কিন্তু শেষের দিকে আলেয়া চৌধুরী আসলে, আমি যেহেতু সাইকিয়াট্রিস্ট, আমি বুঝতে পেরেছিলাম কিছুটা ডিপ্রেশনে ভুগতে শুরু করেছিলেন লাস্টের দিকে। এবং আমি বলেছিলাম যে আলেয়া, তোমার একটু ট্রিটমেন্ট দরকার, তুমি কথায় কথায় কান্না করো, সবসময় মন খারাপ,
অনেক তাকে বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু আনফরচুনেটলি আলেয়া কোনো সময় ট্রিটমেন্টে যায় নাই। সেটা একটা দুঃখের বিষয় যে তার আসলে একটা সিভিয়ার ডিপ্রেশনে হয়ে গিয়েছিল। আলিয়ার একটা কষ্ট ছিল যে আমি একা। আপনারা জানেন কিনা জানি না, আলিয়া কিন্তু তার ভাইকে স্পন্সর করেছিল। ছোট ভাইটার তার আসার কথা ছিল, ওর নাম আক্তার। আলিয়ার খুব ইচ্ছা ছিল যে আক্তার আসলে ওর যে রকল্যান্ডে বাড়িটা, ওই বাড়িটার সে টেক কেয়ার করবে, তারপরে সে দেশে যাবে। কিন্তু আলিয়ার সেই আশাটা পূর্ণ হলো না, সেটার জন্য আমার খুবই দুঃখ লাগে। কিন্তু আলিয়ার মতো একটা মানুষ, আমরা যে আজকে সবাই এখানে একত্র হয়েছি এবং আলিয়ার প্রতি সম্মান জানাচ্ছি, সেজন্য আমি খুবই খুশি হচ্ছি এবং আমি ভাবছি যে আলিয়া যদি বেঁচে থাকতো আজকে কি খুশি হতো। আমাদের দেশে আপনারা জানেন যে 40 পালন করার একটা নিয়ম আছে। যেহেতু COVID-19 সিচুয়েশন, এই জন্য আমি ওর 40টা এমন ভাবে পালন করেছি যে সেলিব্রেশন অফ হার লাইফ। নাসরিন চৌধুরী আছে কিনা এখানে জানি না, তারা এবং আরো বেশ কিছু লোকজন আমার বাসায় এসেছিল। আমরা সবাই আলেয়াকে স্মরণ করেছিলাম এবং আলেয়ার লাইফের সেলিব্রেশন করেছিলাম আমার বাড়িতে, এবং আমি নিজেকে গর্বিত মনে করি যে আমি ওই চান্সটা পেয়েছিলাম। আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি জানাই অনেক শুভেচ্ছা, এবং মহিলা পরিষদ নিউ ইয়র্কের সুলেখা, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি অনুষ্ঠানটা আয়োজন করেছেন। আমি আশা করি যে আলেয়ার মতো স্পিরিট, এরকম একটা মেয়ের জন্ম হবে আমাদের ঘরে ঘরে, এবং আমরা আলেয়ার যে সাহস এবং আলেয়া যে প্রতিবাদ করত মহিলাদের নির্যাতনের প্রতি, আমরা যাতে সেই আলোক শিখাটা নিয়ে এগিয়ে যেতে পারি। এবং এই কথাটা না বলে আমি থাকতে পারছি না যে আমাদের দেশে এখন যা হচ্ছে ধর্ষণ, আমরা কিন্তু সবাই যদি তার বিরুদ্ধে সংগ্রাম করি, আইনটা নিশ্চয়ই চেঞ্জ করা যাবে। যেমন আমেরিকায় রিসেন্টলি ব্ল্যাক লাইভস ম্যাটার যে একটা অলমোস্ট রিভলিউশনের মতো হলো, এবং অনেক কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি রকল্যান্ড কাউন্টির ডেমোক্রেটিক পার্টির এক্সিকিউটিভ কমিটির মেম্বার, এবং আমরা এখানে বেইল রিফর্ম, পুলিশ রিফর্ম, এগুলোর সাথে আমি জড়িত। এবং আমি জানি যে আমরা যদি মানুষ সবাই একত্র হই, প্রতিবাদ করি, তাহলে অবশ্যই চেঞ্জ করা যাবে। শুধু আমাদের ভিতরে সেই আগ্রহটা থাকতে হবে এবং অ্যাকনলেজ করতে হবে যে এরকম একটা প্রতিবাদ আমরা কিছুতেই একসেপ্ট করব না। আমি এইটা বলে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপা। আমি সবাইকে একটু অনুরোধ জানাচ্ছি, যারা বক্তৃতা দিচ্ছেন শুধু তারাই আনমিউট করে রাখবেন, বাকি সবাই মিউট করে রাখবেন, তা না হলে বক্তার বক্তৃতা শোনা যাচ্ছে না। এবার আমি অনুরোধ জানাচ্ছি সুব্রত বিশ্বাস, সিনিয়র সহসভাপতি, উদীচী যুক্তরাষ্ট্র, এবং এরপর তৈরি থাকবেন কবি ও লেখক আলী সিদ্দিকী। ধন্যবাদ। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ দাদা শোনা দাদা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে দাদা। হ্যাঁ, তো আজকের আলোচনা সভার সভাপতি এবং উপস্থিত সকলের প্রতি শুভেচ্ছা এবং আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি বলবো কি, আমি তো শুনতেছিলাম এতক্ষণ পর্যন্ত সবার কথা, বিশেষ করে নাসরিন চৌধুরীর বক্তব্য আমার কাছে খুব অনেক কিছু জানলাম যেটা আমি আগে জানতাম না, খুব ভালো লাগলো। তো আলেয়া চৌধুরীকে আমি চিনি, উনি আমেরিকায় আসার পর থেকে দীর্ঘদিন থেকে তার সাথে সম্পর্ক এবং পরিচয়। সর্বশেষ তার সাথে দেখা আমার এবারের নারী দিবসে প্রথম আলোর অনুষ্ঠানে তার সাথে শেষ দেখা। আমাকে দেখলেই আমার কাছে চলে আসতেন, আসতে বলতেন, দাদা আপনাকে তো ফোন করে পাই না, আমি আপনাকে আমার খুব ভালো লাগে এই কারণে যে আপনার লেখাগুলো আমি প্রায় পড়ি এই কারণে যে আপনি যে লেখাগুলো লেখেন সেই প্রতিবাদগুলো আর কেউ করে না, আর কোনো কারোর লেখাতে পাই না, সেই জন্য আপনাকে আমার খুব ভালো লাগে। তারপর তিনি যখন আলাপ করতেন মনে হইতো যেন তার ভিতর থেকে একটা প্রতিবাদী কোনো বহিঃপ্রকাশ বা কোনো চেতনা, কোনো কিছু যেন বলার জন্য সবসময় আগ্রহী থাকতেন।
তো মূলত তিনি একজন প্রতিবাদী এবং সংগ্রামী মহিলা ছিলেন, এটা নিঃসন্দেহে। কোনো অন্যার কাছে আপোষ করেন নাই, মাথা নত করেন নাই, এটা ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য আমি মনে করি। তো আমি দীর্ঘ আলাপ করব না, তার এই সংগ্রামী জীবন, একজন ইয়ের থেকে গাছটুস থেকে উঠে আসা একজন মহিলার এই সংগ্রামী চেতনা, এটা আসলেই প্রশংসনীয় এবং আমাদের জন্য অনুপ্রেরণার। তো এখানে অনেকেই অনেক প্রস্তাব রেখেছেন, ইব্রাহিম চৌধুরীও যে এক প্রস্তাব রেখেছেন প্রতি বছর তার এই যে মৃত্যু দিবস যাতে পালিত হয়। আমি তার সাথে একমত, কিভাবে তাকে আমরা আমাদের মধ্যে স্মরণীয় করে রাখা যায় তার ব্যবস্থা করা আমাদের উচিত বলে আমি মনে করি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ দাদা। এরপরে আমাদের মাঝে আসবেন বেলাল বেগ, সাবেক প্রযোজক বাংলাদেশ টেলিভিশন, এবং উনি বিশিষ্ট লেখকও বটে। তো আমাদের মাঝে আসবেন বেলাল ভাই, আমাদের প্রিয় বেলাল ভাই। বেলাল ভাই, হ্যাঁ, শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। শোনা যায় বেলাল ভাই। আলেয়া আমার খুব ঘনিষ্ঠ ছিল, ভীষণ রকম ঘনিষ্ঠ। আমি তার কাহিনীটি বাংলাদেশে আমার বন্ধু হেদায়েত হোসেন মুর্শিদের কাছ থেকে শুনেছিলাম। আমি তখন থেকে জানতাম যে একটা বিপ্লবী মেয়ে। নিউ ইয়র্কে যখন পরিচয় হলো এবং তার কিছু সাহিত্যকর্মের সঙ্গে আমার পরিচয় হলো, আমি সম্পূর্ণভাবে বুঝে ফেলেছি আলেয়া একজন অতি বড় মাপের প্রতিভা ছিলেন। তার মাঝে জীবনে যে সমস্ত ক্ষোভ, সমাজে যে সমস্ত অন্যায়গুলি তিনি দেখেছেন, সবকিছু তার মাঝে একটা অন্যরকম শক্তি হয়ে দাঁড়িয়েছিল, ঠিক যেমনটা দাঁড়িয়েছিল নজরুলের মাঝে, যেমনটা দাঁড়িয়েছিল সুকান্তের মাঝে। কত বড় প্রতিভাবান হলে নিজে নিজে ইংরেজি শিখে ইংরেজিতে কবিতা লেখেন। তার কিছু কিছু ইংরেজি কবিতা আছে 2-3 বাক্যের, কিন্তু এটা আপনাকে অনেক সময়ের অনেক গভীরে নিয়ে যায়, বাস্তবতার অনেক গভীরে নিয়ে যায়। আলেয়া একজন বিপ্লবী সত্তা ছিলেন। আমার অনেকে বলেছেন যে আমরা বাঙালিরা দাঁত থাকতে দাঁতে মর্যাদা দিতে জানি না, কিংবা জীবদ্দশা সম্মান করতে পারি না। আসলে সমস্যা কিন্তু সেটা নয়। এখানে সাংবাদিক আছেন, আসল সমস্যা ছিল বাংলাদেশের মাধ্যম, গণমাধ্যম যেটা, ওটা ছিল অত্যন্ত পশ্চাৎপদ। সমাজে বড় কিছু তোলার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করতে এই গণমাধ্যমকে। আলেয়ার গণমাধ্যমের ব্যক্তি হয়েও ওই গণমাধ্যমে তেমনি কভারেজ পাননি। আলেয়ার জীবদ্দশায় যদি আলেয়া কভারেজ পেত, আলেয়া তো 21শে পদক পেত। তার কবিতা, তার সাহিত্যের যে গভীরতা। আজকে যে বাংলাদেশ অধপতিত হয়েছে, অনেকে আমরা এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে, কিন্তু আপনারা কেউ কি খেয়াল করে দেখেছেন যে আধুনিক যুগে অনেক দেশকে বলা হয় ফেইলড স্টেট, অর্থাৎ রাষ্ট্র হিসেবে এটা কাজ করতে পারেনি। বাংলাদেশের রাষ্ট্র হিসেবে কাজ করতে পারেনি, এটাকে আপনারা লক্ষ্য করেছেন? রাষ্ট্র হিসেবে যদি কাজ করত, বাংলাদেশ কখনো তার মা বন্ধুর উপরে এমন অত্যাচার করতে পারত না। বাংলাদেশের সমস্ত মূল্যবোধ নষ্ট হয়ে গেছে। তার কারণ হচ্ছে এ আলেয়ারা যথাসময়ে সমাজে তাদের কণ্ঠস্বরটা জানাতে পারেননি। যেমন নজরুল তার যথাসময়ে জানাতে পারেন। নজরুল যদি তার সময় ইংরেজিতে অনুদিত হতেন,
সম্ভবত তিনিও একটি নোবেল পুরস্কার পেতেন। যাক, আলেয়ার জন্য আমার খুব কষ্ট হয় যে আমরা আজকে যে সমস্ত কথাগুলো বলছি সেই সমস্ত কথাগুলো তার জীবদ্দশায় যদি আমরা সমাজকে বলতে পারতাম, আলেয়া অনেক বড় মর্যাদা নিয়ে জগৎ থেকে যেতে পারতেন। আমরা তো কেউ বাঁচবো না, আমার নিজেরও সময় ফুরিয়ে গেছে। কিন্তু আলেয়ার এই অজানা অবস্থায় মারা যায়। আমরা নিউ ইয়র্কের লোকেরা আলেয়াকে ভালো করে চিনি, কিন্তু বাংলাদেশে সবাই চিনত না, কারণ একই কথা, বাংলাদেশে প্রিন্ট মিডিয়া অত্যন্ত পিছিয়ে এখন। আলিয়া যদি ইলেকট্রনিক মিডিয়াতে ব্যবহার করতে পারতো হয়তো বা তার কিছু নামডাক হতো। এনিওয়ে, আমি মনে করি আলিয়াকে মৃত্যু পরবর্তী একটা 21শে পদক দেওয়া উচিত। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ বেলাল ভাই। এবার আমাদের মাঝে আসবেন লুবনা কাইজা, আবৃত্তি শিল্পী। আপনাকে আনমিউট করতে হবে। লুবনা আছে কি? হ্যাঁ, উনি আছেন কিন্তু মিউটের মধ্যে আছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার শুনছেন আমাকে? হ্যাঁ। আমি শ্রদ্ধেয় কবি আলিয়া চৌধুরীর প্রতি সম্মান জানিয়ে একটি কবিতা পড়ছি। বাংলাদেশ বদলে যায়, বাংলাদেশ বদলে যায়, তার শরীর প্রতি ভোর রাতে সমুদ্রের জলস্তম্ভের মতো কেঁপে ওঠে। বাংলাদেশ বদলে যায়, তার শরীর প্রতি রাতে সাপের মতো খোলস বদলায়। বাংলাদেশ বদলে যায়, ঘোষণাহীন আবহাওয়ার মতো বদলে যায় প্রয়োজনে অপ্রয়োজনে। বাংলাদেশের নদী বদলায়, সমুদ্র বদলায়, বৃক্ষ বদলায়, শিশু বদলায়, নিয়ম বিধি আইন কানুন সব বদলে যায়। বাংলাদেশ সরকার বদলায়, মন্ত্রী বদলায়, নেতা বদলায়, টিভির ভাষণ সেও বদলায়, তবু মানুষের ভাগ্য বদলায় না। বাংলাদেশ বদলে যায়, সংবিধান বদলে যায়, রং বদলে যায়, নেতা বদলে যায়, বাড়ি বদলে যায়, গুলশান বনানী উত্তরা বদলে যায়। বাংলাদেশের অতীত বদলে যায়, বর্তমান বদলে যায়, বাংলাদেশ বদলে যায়। ভবিষ্যৎ বদলে যায়, বাংলাদেশ বদলে যায়। স্বপ্ন বদলে যায়, নদী বদলে যায়, শস্য বদলে যায়, বদলে যায়, বদলে যায়, বদলে যায়। শুধু মানুষের ভাগ্য বদলায় না। ধন্যবাদ সবাইকে। এখন প্রয়াত কবি আলিয়া চৌধুরীকে শ্রদ্ধা জানাতে আসবেন অধ্যাপিকা হোসনে আরা, উনি বিশিষ্ট লেখিকা। হোসনে আপা। আপা। আনমিউট করার কথা বলো, আনমিউট করতে বলো। আপা আনমিউট করেন। আপা আছেন? আপাকে হ্যাঁ।
শোনা যাচ্ছে? আলী হ্যাঁ, আপা, আপা শোনা যাচ্ছে। দেখা যায় না তো? দেখা যায় না? আমরা দেখতেছি আপা আপনাকে। দেখা যায় না তো? আমরা দেখছি। আমি তো দেখতে পাই না, আমার ছবি এখানে আসবে। না, আপনি দেখতে পাবেন না। এখানে আসবে তো। আর শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে আপা। শোনা আচ্ছা, যাচ্ছে, আপনাকে দেখা যাবে না। আমাকে দেখা যাবে না। আপনাকে আমরা দেখছি আপা। আমরা দেখছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ মহিলা পরিষদকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা ধন্যবাদ পাওয়ার জন্য আসলেই যোগ্য। আমি আজকে আমার আগের যারা আলোচক ছিলেন তাদের মতো করে চমৎকার বলিষ্ঠ কণ্ঠে আমি মনে হয় কথা বলতে পারবো না, কারণ আলেয়া চৌধুরী আমার একেবারেই হৃদয়ের নিভৃতে বসবাস করত, এখনো আছে। সে প্রয়াত হবার 2 সপ্তাহ আগেও কথা বলে যে কান্নাকাটি করেছে, সেই কান্নাটা হচ্ছে ভালোবাসার কান্না, কারণ দেখা হয় না কিছুদিন। মধ্যরাতে সে যা বলেছে, মধ্যরাতে সে জায়গা পেয়ে বাথরুমে যেত, রেস্টরুমে যেত, মনে হতো বাড়িতে কেউ আছে। বলছে, ভাসি ভাবি, আমি তখন হ্যালো হ্যালো করে চিৎকার করতে থাকি, কেউ সাড়া দেয় না, তখন আমার কান্নায় আমি আর সারা রাত ঘুমোতে পারি না। আলেয়া চৌধুরী হচ্ছে সূর্য রশ্মি। আলেয়া চৌধুরীর সাথে আমাদের যে সম্পর্ক ছিল, আসলেই যাদের সাথে আলেয়া চৌধুরীর সম্পর্ক ছিল তারা সূর্য রশ্মি মোহিত হয়েছে, বিদ্ধ হয়েছে। একটি সূর্য যেমন সারা বিশ্বকে আলোকিত করতে পারে, আমরা আলেয়া চৌধুরীর সেই সূর্য রশ্মি অবগাহন করেছি, কারণ সাম্য ও শান্তির জন্য নিবেদিত এক লড়াকু সৈনিক, মানবতা প্রতিষ্ঠায় আপাদমস্তক সংগ্রামী ব্যক্তিত্ব আলেয়া চৌধুরী। সেই আলেয়া চৌধুরীর প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, সেই সাথে এমন একজন ব্যক্তিত্ব, এ ধরনের ব্যক্তিত্বের কখনো প্রয়াণ হয় না, তাই তাকে আমি অভিনন্দন জানাচ্ছি, কিন্তু দৃষ্টির আড়ালে বলে তার প্রতি শ্রদ্ধা। কারণ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে মানুষ মানুষের জন্য এই আদর্শের ধারক ছিলেন আলেয়া চৌধুরী। আসলে আলেয়া চৌধুরীর কিন্তু একটি ডাকনাম ছিল, যেমন কবি সাংবাদিক রাহাত খান আমাদের বাসায় এসে বলেছেন, ভাবি আমাকে হীরার বাসায় নিয়ে চলুন। হীরা কে? আলেয়া চৌধুরী। আসলে সে ছিল একটি হীরকখণ্ড। এমন হীরকখণ্ড আসলে সচরাচর আমরা পাই না বলেই কিন্তু তাকে অতটা মূল্যায়ন আমরা করতে পারি নাই। তাকে জানতে হলে আসলে নিজেদেরও কিছুটা বৃদ্ধ হতে হবে। আলেয়া চৌধুরীর জীবন ইতিহাস, জীবন গাথা বলে গেছেন অনেকেই। আসলে আমরা যারা তার কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছি তারা কিন্তু জানি আলেয়া চৌধুরী আসলেই দিনে দিনে, মাসে মাসে, যুগে যুগে জন্মায় না, একটা ব্যতিক্রম চরিত্র। এই চরিত্রগুলোকে বুঝতে হলে আমাদেরকে নিজেদেরকেও অনেক অগ্রসর হতে হবে। কারণ আলেয়া চৌধুরী কবি হিসেবে কেমন ছিলেন, লেখক হিসেবে কেমন ছিলেন, এগুলো তো সবাই বলেছেন, কিন্তু একজন কবি যদি ভালো মানুষ না হন, একজন মাস্টার যদি ভালো মানুষ না হন, একজন ডাক্তার যদি ভালো মানুষ না হন, তাহলে কিন্তু আমার ধারণা সবকিছুই তার ব্যর্থ। কিন্তু আলেয়া চৌধুরী মানুষ নামক একজন মানুষ ছিলেন। তাকে আমাদের জানতে হলে আমিত্বের ঊর্ধ্বে উঠতে হবে। কারণ আলেয়া চৌধুরীরা চোখের আড়ালে গেলেও আলেয়া চৌধুরীদের কিন্তু কখনোই গত হয় না, যদি হয় সেটা আমাদের ব্যর্থতা। তাই আমি বলবো আলেয়া চৌধুরীকে নিয়ে অনেক কিছু করবার আছে, অনেক কিছু হবে, অনেক প্ল্যান প্রোগ্রাম হবে, কিন্তু আমরা যেন আত্মার সাথে তাকে ধারণ করতে পারি, তাকে যেন আমরা অনুভব করতে পারি, মূল্যায়ন করতে পারি, তবেই তো হবে আলেয়া চৌধুরীর যথার্থ মূল্যায়ন। আর আমাদের যেটা করতে হবে, কথায় আর কাজে আমাদেরকে এক থাকতে হবে। তাই যদি কথায় আর কাজে যদি আমরা এক থাকি, তাহলে কিন্তু
এই আলিয়া চৌধুরীরা ব্যর্থ হতে পারে না। বাংলাদেশে অনেকেই বললেন এই যে আজকাল সে ধর্ষণ আর এই যে সমস্ত কিছু শোনা যাচ্ছে, আমি মনে করি অন্যকে দোষ দেবার আগে আমি একজন মা হিসেবে, একজন শিক্ষক হিসেবে, একজন নাগরিক হিসেবে দায় কিছুটা কিন্তু আমাদেরও ঘাড় পেতে নিতে হবে। সুতরাং আমরা আসুন সবাই একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে আলিয়া চৌধুরীকে অনুসরণ করি। আলিয়া চৌধুরী হচ্ছে আমাদের জন্য একটি আলোকবর্তিকা। এই আলোকবর্তিকা অনুসরণ করলে আমাদের যত ব্যর্থতাই থাক আমরা কখনোই পিছপা হব না। আমরা অবশ্যই সেই আলোর রশ্মি ধরে সামনে এগিয়ে যাব। আমার আগে অনেক বক্তা আলোচক কথা বলেছেন, আমি কোনো কথার আর রিপিট করতে চাই না, কারণ আলিয়া চৌধুরীর সাথে যে অহরহ কথা হতো, আলিয়া চৌধুরী সেই কান্না চোখের পানি, এটা ছিল ভালোবাসার। এই ভালোবাসা আমরা কতটুকু অনুধাবন করতে পেরেছি সেটুকুই আজ আমাদের নিজেদের বিশ্লেষণ করবার ব্যাপার। আলিয়া চৌধুরীকে নিয়ে আমাদের অহংকার, আমাদের গর্ব। আলিয়া চৌধুরী শুধু একজন কবি ছিলেন না, আলিয়া চৌধুরী ছিলেন একজন মানুষ, শুধু নারী নয়। আমরা কিন্তু সবাই উচ্চারণ করছি প্রায় একজন নারী, একজন সফল নারী, একজন সংগ্রামী নারী। সবসময় কি আমরা শুধু নারী হয়ে থাকবো? আমরা মানুষ। আলিয়া চৌধুরী ছিলেন একজন সার্থক, সফল, বিদ্রোহী। আলিয়া চৌধুরী ছিল জ্বলন্ত একটি অগ্নিপিণ্ড। এমন মানুষকে আমরা অনুসরণ করতে চাই। আবারও ধন্যবাদ দেই মহিলা পরিষদকে এবং আপনারা যারা এখানে চমৎকার কথা বলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন আপনারা। আলিয়া চৌধুরীকে আমরা আসুন বাঁচিয়ে রাখি, জীবিত রাখি তার গুণে। ধন্যবাদ আবারও। ধন্যবাদ আপা। এবার আমি অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট মুক্তিযোদ্ধা কাশেম আলী ভাইকে। কাশেম ভাই। সম্মানিত সভাপতি, মহিলা পরিষদকে আমি ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনের জন্য। আমি আলিয়া চৌধুরীর স্মরণে দু একটি কথা বলতে চাই। আলিয়া চৌধুরী একজন মা, বোন। উসনার আফা ঠিকই বলছেন, আমরা কেন মহিলা আর পুরুষ বলবো, মানুষ। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ মানুষ। আমার দৃষ্টিতে আলিয়া চৌধুরী আজকে যা শুনলাম, আমি এতটুক আমি আগে জানি নাই, একবার হয়তো দুইবার আমার সাথে আমি দেখছি, দেখা হয়েছে ওনার সাথে আমার, কিন্তু ওনার জীবন বৃত্তান্ত আমি কিছুই জানতাম না। আজকে এসব জেনে আমি সমৃদ্ধ হলাম। এই আলিয়া চৌধুরীরা মানুষ যুগে 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 একজন দুইজন মানুষই আসে যারা আলিয়ার মতন আলো দেওয়া যায়। আজকে আমরা যে আলিয়ার কথা বলতেছি, আসলে একজন উনি আলিয়া, উনি আলো দিয়ে গেছেন মানুষকে। যুগে যুগে আসে, যেমন আমি সুফিয়া কামালের কথা বলি, ওরা যুগে যুগে আসে। প্রীতিলতার কথা বলি, যুগে যুগে আসে। ইলা মিত্রের কথা বলি, যুগে যুগে আসে। এরা সবসময় একজন দুজনে থাকে। এই ধরনের অগণিত নারী আছে, অগণিত পুরুষ আছে, যুগে যুগে একজন আসে। আলিয়া চৌধুরীর মতন আরেকজন মানুষ, স্বশিক্ষিত, আমি তার নাম শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আমি এখন তারাই কথা বলতেছি। সে হইল, তার নাম হইল আরজ আলী মাতব্বর। ওরা কোন ফ্যামিলির থেকে আইসে দেখেন। আমরা আজকে ফ্যামিলির বড়াই করি, কারো না কারো আমার অতীতের কেউ কি ছিল না এগুলো নিয়ে আমরা বড় বড় কথা বলি, বড়াই করি। কিন্তু আলিয়া চৌধুরীকে, আলিয়া চৌধুরী এবং আরজ আলী মাতব্বর আমার কাছে বাংলাদেশের জন্য এই দুইজন শ্রেষ্ঠ মানুষ। এই দুইজন আমার কাছে অত্যন্ত সম্মানিত। আমি আর কিছু বলবো না, আমি দাঁড়াইয়া এই আলিয়া চৌধুরীর সম্মানে আমি দাঁড়াইয়া কথা বলছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ কাশেম ভাই। এবার আমি আবৃত্তি করার জন্য ডাকছি সুবক তাগিন সাকি, প্রোগ্রেসিভ ফোরামের সদস্য। সাকি ভাই।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থামেন একটুখানি, আমি একটু হেডফোনটা লাগাচ্ছি। আচ্ছা, এটা কি আমাকে কি একটুখানি হ্যাঁ হ্যাঁ, আপনি সময় নেন, সমস্যা। জি আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমাকে আবৃত্তির জন্য 5 মিনিট সময় দিতে হবে। হ্যাঁ, আমি আচ্ছা, তার আগে আমি 1 মিনিটে একটা কথা বলতে চাই, সেটা হলো আমি আর কোনো বিশেষণ নেব না। সবাই সবকিছু বলেছেন। আমি এক বিখ্যাত লোকের কথা দিয়ে শুরু করছি, সেটা হলো সহজ কথায় আবেদন সৃষ্টির ক্ষমতা। কবি শামসুর রহমান বলেছে আলিয়া চৌধুরীর সম্বন্ধে, আলিয়ার আওতাধীন, এটাই তার বৈশিষ্ট্য। তো হৃদয়ে বাংলাদেশ বইয়ের কবিতাগুলি পড়িয়ে তার মনে হয়েছে তিনি যেন সঠিক কথাই বলেছেন, নিজের অভিজ্ঞতার কথা তিনি তুলে ধরেছেন। আর একটা কথা বলবো, আলিয়া চৌধুরী তিনি ছিলেন একজন কি বলে বিশুদ্ধ মজুরের মতো। তিনি ইরান থেকে ইউরোপ হয়ে আপনারা অনেকে বলেছেন বাংলাদেশে আমেরিকাতে ঝুঁকিপূর্ণ জীবন যাপন করেছেন। তথাপিও আমি তার একটা কবিতার 2টো লাইন বলবো। তিনি লিখেছেন, তোমার দেশে মার্টিন আমি বাংলাদেশ থেকে এসেছি, ভাতের খোঁজে, জ্ঞানের খোঁজে, ভালোবাসার খোঁজে, দেখি কি ভয় এখানে। আচ্ছা, এটা গেল একটা লাইন। আর একটা হচ্ছে আমেরিকায় বাংলাদেশি মজুরগণের চিত্র তিনি চমৎকার ভাবে তার কবিতায় লিখেছেন। সেটা হলো, পায়ের তলার বরফ, রাতে অন্ধকার, গলায় ছুরি, কালো সাদা, স্প্যানিশ মারিয়ে কৃষিকাজ, গ্যাস স্টেশনে ঝড় বৃষ্টি, তুষার রোদ মাথায় করে ঝরেছে যুবক শীতের মধ্যে মাথার চুল, সর্ষের তেল যা দিতে। তো কবিত্বের দোষ এটা একটাই, সেটা হলো সম্ভবত গতানুগতিক ধারা থেকে। তো তার কবিতার নাকি একটা কি বলে একটা মানে তার কবিতার আমি একটু সমালোচনা করতে চাই, সেটা আরেকজনের কথা। ঠিক আছে, ঠিক আছে, আমি আর বলবো না, আমি আমার কবিতা ফিরে যাচ্ছি আর কি। আমি না এখানে আপনি আমার কথা বাধা দিতে পারেন না আর কি। একটা কবির সমালোচনা হচ্ছে একটা কবির একটা মূল কি বলে আর কি পাওনা। সমালোচনা মানে তাকে আমি তো গালমন্দ করবো না, তাই না? এনিওয়ে, বাধা যখন পড়েছে আমি আর বলবো না আর কি। তো আলিয়ার কয়েকটা কবিতা পড়েছি, এখন আমি আমার কবিতাটা আবৃত্তি করবো। আমাকে 5 মিনিট সময় দাও একটুখানি। সেটা হলো, আমি এখানে কি অন্যের কবিতা পড়ার সুযোগ আছে? হ্যাঁ আছে, বলুন। আচ্ছা, ঠিক আছে। আমি একটা হুমায়ুন আজাদের একটা কবিতা আমি পড়তে চাই। সেটা হলো, কবিতার নাম হচ্ছে, বন্ধুগণ আপনারা কি জানেন আপনারা শোষণ উৎপাদন করছেন? ঘামে গোসল করা, কালি ঝুলি মাখা আমার প্রিয় শ্রমিক বন্ধুরা, ডেমরার বন্ধুরা, খালিশপুরের বন্ধুরা, টঙ্গীর বন্ধুরা, আপনাদের সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আপনারা কি জানেন এই সমাজ, এই রাষ্ট্রে আপনারা উৎপাদন করছেন ভয়াবহ শোষণ। এই সমাজ, এই রাষ্ট্রে আপনাদের আমার মধ্যে তুলে দিয়েছে আকাশের সমান উঁচু আর পাথরের চেয়ে শক্ত আর মৃত্যুর চেয়ে হিংস্র নির্মম দেয়াল। ওই দেয়াল পেরিয়ে আপনারা আমার দিকে আসতে পারেন না, আর আমি যেতে পারি না আপনাদের দিকে। আমার চুলের ভাঁজ, শার্টের রং, কথা বলার ভঙ্গি দেখেই বুঝতে পারছেন আপনাদের ও আমার মধ্যে এই দেয়ালটা কত দূর। এই ধরুন, রোমান্টিসিজম শব্দটা আপনারা কেউ কোনোদিন শোনেননি, বোদলেয়ারের নাম আপনারা জানেন না, শীততাপ নিয়ন্ত্রিত ঘরে আপনারা কেউ কোনোদিন ঘুমননি। আর আমি জানি না হুইসেলের শব্দে লাফিয়ে ছুটতে কেমন লাগে, আমি জানি না বস্তিতে ঘুমোতে কেমন লাগে, আমি জানি না খালি পেটে থাকার অভিজ্ঞতাটা কেমন। বন্ধুরা, আপনাদের ও আমার মধ্যে হিংস্র দেয়াল, এই রাষ্ট্র, এই সমাজ। তবুও আপনাদের সাথে আমার কিছু কথা আছে। জানি না আমার সাথে আপনাদের কোনো কথা আছে কিনা। বন্ধুরা, এক ঝাঁক পিঁপড়ের মতো আদমজির বন্ধুরা, এক পাল কৃতদাসের মতো ডেমরার বন্ধুরা, একদল দণ্ডিতের মতো টঙ্গীর বন্ধুরা, রাজশাহী, চাটগা, খালিশপুরের বন্ধুরা, আপনারা কি জানেন আপনারা শোষণ উৎপাদন করছেন? আপনাদের বলা হয় আপনারা উৎপাদন করছেন সম্পদ, কিন্তু আপনারা কি জানেন কি ভয়াবহ, কি নিষ্ঠুর দানবিক সম্পদ আপনারা উৎপাদন করে চলেছেন শরীরের রক্ত ঘামে পরিণত করে?
যখন আপনারা সুইচ টিপে একটা কারখানা চালু করেন, তখন আপনারা চালু করেন একটা শোষণের কারখানা। এই সমাজে, এই রাষ্ট্রে একটা চাকা ঘোড়ার মানে হচ্ছে একটা ক্রূর শোষণের চাকা ঘোড়া। এই সমাজে, এই রাষ্ট্রে একটা বেল্ট গতিশীল হওয়ার অর্থ হচ্ছে শোষণের একটা দীর্ঘ বেল্ট গতিশীল হওয়া। এই সমাজ, এই রাষ্ট্র একটা শোষণের কারখানা। যখন কারখানার যন্ত্রপাতি থেকে ঝকঝক ঝিকঝিক শব্দ ওঠে, তখন কি আপনারা শুনতে পান না শোষণ, আরো শোষণ বলে উল্লাসে চিৎকার করছে পুঁজিপতিদের আত্মা? এই সমাজে, এই রাষ্ট্রে যে কোনো উৎপাদনই হচ্ছে ভয়াবহ হিংস্র শোষণ উৎপাদন। যখন আপনারা ব্লোরোমে তুলো উড়ন, কার্ডিং করেন, টাকুতে সুতো পেঁচান, একটার পর একটা মাকু চালু করেন, তখন আপনারা নিজেদের অজান্তেই চালু করেন স্বেচ্ছাচারী স্বয়ংক্রিয় শোষণ। যখন আপনারা তৈরি করেন একগুচ্ছ সুতো, তখন আপনারা উৎপাদন করেন এক গুচ্ছ শোষণ। যখন আপনারা উৎপাদন করেন এক বেল্ট কাপড়, তখন আপনারা উৎপাদন করেন এক বেল্ট শোষণ। যখন আপনারা উৎপাদন করেন 1 পাউন্ড চা, তখন আপনারা উৎপাদন করেন 1 পাউন্ড কালচে শোষণ। আপনাদের ঘামে যখন তৈরি হয় আধখানা শাড়ি, তখন পুঁজিপতির ঝকঝকে টেবিলে আসে একখান ঠান্ডা বিয়ার। আপনাদের রক্তে যখন তৈরি হয় আধখানা শাড়ি, তখন গুলশানের পুঁজিপতির শীতল সেলারে ঢোকে এক বাক্স স্কচ। যখন আপনারা একটি পুরো শাড়ি বানান, তখন তার দরজায় হাজির হয় ঝকঝকে জাপানি মডেলের একটি নতুন গাড়ি। যখন এক ট্রাক পণ্য বেরিয়ে যায় কারখানার গেট দিয়ে, তখন সে নিউ ইয়র্কের অভিজাত এলাকায় কেনে একটি সুরম্য প্রাসাদ। কিন্তু তখন আপনাদের পেট খালি, আপনাদের স্ত্রীদের শরীর উদম, আর চাষিদের ঘরে ঘরে হাহাকার। কিন্তু এই সমাজে, রাষ্ট্র আপনাকে তা বুঝতে দেবে না। শুধু গোপনে গোপনে 20 কোটি মানুষকে শোষণের শেকলে জড়াবে। বন্ধুরা, যখন আপনারা সুইচ টিপে একটা সুইচ, বন্ধুরা যখন আপনারা একটা সুইচ বন্ধ করেন, তখন আপনারা আসল উৎপাদন করেন। আপনারা তখন উৎপাদন করেন শোষণ থেকে মুক্তি। একটা সুইচ বন্ধ করলে আপনারা শোষণের একটা সুইচ বন্ধ করেন। একটা চাকা বন্ধ করলে আপনারা শোষণের একটা চাকা বন্ধ করেন। একটা বেল্ট বন্ধ করলে আপনারা শোষণের একটা বেল্ট বন্ধ করেন। একটা কারখানা বন্ধ করলে আপনারা শোষণের একটা কারখানা বন্ধ করেন। আর যখন আপনারা ডাকেন ধর্মঘট, হরতালে যান, শহর পর শহর আর রাষ্ট্র জুড়ে বন্ধ করে দেন কারখানার পর কারখানা, সমস্ত চাকা বন্ধ করে দেন রাজশাহীতে, চাটগাঁয় আর টঙ্গীতে, তখন সারা রাষ্ট্রের শোষণ ব্যবস্থাকে বন্ধ করে দেন আপনারা। অর্থাৎ আপনারা উৎপাদন করেন তখনই আসল সম্পদ, যখন আপনারা শোষণ বন্ধ করেন। সেই সম্পদের নাম শোষণ থেকে মুক্তি। বন্ধুরা, আপনারা যখন শোষণ উৎপাদন বন্ধ করে শোষণকে মুক্ত উৎপাদন করতে থাকেন দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, তখন আপনারা বন্ধ করেন শোষণের সবচেয়ে বড় কারখানা, যার নাম পুঁজি রাষ্ট্র। আর তখন দিকে দিকে বাংলার মেঘে মেঘে, নদীতে নদীতে, খেতে খেতে, ফসলে ফসল, ঘরে ঘরে, কারখানায় কারখানায় সোনার সুতোর মতো উৎপাদিত হতে থাকবে শোষণ থেকে মুক্তি, শোষণ থেকে মুক্তি, শোষণ থেকে মুক্তি। ধন্যবাদ। ধন্যবাদ সাকিব ভাই। এরপর আমি আলিয়া চৌধুরীকে শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি সালেহা আক্তারকে। তিনি হাউজিং কনসালটেন্ট অফ নন প্রফেশনাল নিউ ইয়র্ক। সালেহা আপা। উনি অনেক আগেই চলে গেছেন। উনি বলেছিলেন যে আধা ঘন্টা থাকবেন, আধা ঘন্টা ছিলেন উনি, তারপরে চলে গেছেন। আচ্ছা, অন্য কাউকে দেন। আচ্ছা, এবার আমি অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট আবৃত্তিকার গোপন সাহাকে কিছু বলার জন্য। গোপন দা, গোপন দা কি আছেন? গোপনকে আনমিউট করতে হবে। আলিয়া আপাকে নিয়ে আনুষ্ঠানিক কথা বলার জন্য আসলে কিছু কথা তো বলা যায় না, আনুষ্ঠানিকতা থাকে না সেখানে। একটি উদাহরণ দিই আমি, সেটি হচ্ছে যে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর আমি এখানে, মামুনি বোধহয় আছে, আমি দেখতে পাচ্ছি তাপসের মা মামুনি আছে। জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর আমরা একটি অনুষ্ঠান করি অনলাইনে। আমি কবিতা করি এবং আমার বন্ধু শিল্পী সংগঠক তাপস গান করে। সেই অনুষ্ঠানের পরে রাত্রি হয়ে গিয়েছিল, উনি ফোন দেননি। পরের দিন কাজে যে
আমি ফোনটা ধরতে পারিনি। সেখানে বলেছে, গোপন তুমি যে গান কবিতা করলে এবং যে ছেলেটা গান গাইলো ওই ছেলেটার নাম্বারটা আমাকে দেবে, আমি ওর সাথে কথা বলবো। মানে এরপরে কথা বলেছে, তাপসের সাথে বন্ধুত্ব হয়েছে এবং এবং তাপসকে অ্যাপ্রিশিয়েট করেছে যে তোমরা এখানে এসে এখনো এই কথাগুলো বলো। মাঝে, মাঝে ফোন যদি না দিতাম ফোন করত, খোঁজ নিত এবং সে কি অ্যাপ্রিশিয়েট, তার যে কথা বলার যে আন্তরিকতা, এটা আমি কখনো ভুলবো না। আ এই অভিবাসে আসলে আমাদের সবকিছু হারানোর জায়গা তো। কিছু জায়গা আছে যেখানে কিছু পাওয়ারও আছে। আমরা হয়তো প্রিয় বাংলাদেশকে হারিয়ে এসেছি। কিন্তু বাংলাদেশের কিছু ভালো মানুষ আছে যারা এখানে, যারা আমাদের সাথে ছিল কিংবা আছেন আপনারা, কিংবা আলিয়া আপার মতো যারা ছিল এবং প্রাণ দিয়ে ভালোবাসতো কিন্তু। এবং এই যে আজকের যে আয়োজন মহিলা সমিতি সুলেখাদি সহ যারা আলিম ভাই যারা আয়োজন করেছেন, আসলে তো এটি চর্চাটা, এই যে উদযাপনটা আলেয়া আপাকে, এটি কিন্তু আমাদেরকে শানিত করছে। আমরা কিন্তু একটু হলেও পরিশুদ্ধ করছি। এই যে, যে সংগ্রামী মানুষটি সে ছোট্টবেলায় মানে মানে নিজের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন বদলানোর কিছু জন্য। প্রথা ভাঙার মানুষ, সেই মানুষটি আমাদের কাছ থেকে চলে গেছে। আমি আরেকটি কথা বলি যে, হঠাৎ করে শুনলাম উনি ক্যান্সারে আক্রান্ত এবং খুবই ভাবে আক্রান্ত এবং আস্তে, আস্তে সুস্থ হয়ে উঠছেন। এবং একদিন ফোন করলাম যে, আপা মানে আমি এবং ছড়াকার মঞ্জুর কাদেরকে বললাম যে, আপাকে একটা আসেন। জীবিত অবস্থায় কিছু করি আমরা। মৃত্যুর পরে আর কি করব? এবং আমি ব্যক্তিগতভাবে বিনয়ের সাথে আমি শব্দটা উচ্চারণ করছি। কিছু উদ্যোগটা তো আমি নিতে হয়, এরপরে আমরা হয়ে যায়। আমরা একত্র হয়েছিলাম এবং প্রচন্ড বরফ গলছিল সেদিন। লুবনা আছেন এখানে। আ সেদিন ছিল, আপনাদের মধ্যে অনেকেই ছিল। সেদিন আমরা আলিয়া চৌধুরীকে কাঁদতে দেখেছিলাম। আমরা তার জীবন নিয়ে কথা বলেছিলাম সরাসরি। তাকে কিছু আমাদের ভালোবাসা জানিয়েছিলাম সরাসরি এবং তিনি বুঝেছিলেন যে আমার অনেক কিছুই ব্যর্থতায় পর্যবসিত হয়নি। এই জীবন সংগ্রামী এই মানুষটির প্রতি শ্রদ্ধা রইল। আমরা যেন জীবনভর, আমরা যতদিন বাঁচি, আমরা যেন এই মানুষটিকে স্মরণ করি। আমার আমার টেলিফোনে একটি ভয়েস মেসেজ আছে। সেই মেসেজটি বোধহয় আমি কখনো ডিলিট করতে পারব না। উনি কিভাবে শেষবারের মতো আমাকে বলেছিলেন এবং যে কিভাবে যে আত্মিক কথাগুলো মানুষকে আপন করার, মানুষকে কিন্তু আপনি যখন কথা বলেন একটা ভেতর থেকে কিন্তু কিছু কথা আসে। আলিয়া আপা মনে হচ্ছিল আমার বড় বোন। আলিয়া আপাকে মনে হচ্ছিল আমার আত্মার মানুষ, প্রাণের মানুষ। কথাগুলো আসলে কিন্তু আনুষ্ঠানিকতা না। এই মানুষটির ব্যাপারে খুব সত্যি ছিল। উনি বেঁচে থাকুক। এই মানুষগুলো মরে না কখনো। অন্ততপক্ষে আমরা যারা তাকে ভালোবাসি তারা ভুলবো না। উনি আমাদের কাছে থাকুক, উনার চর্চাটা বেঁচে থাকুক। সবাইকে ভালোবাসা। আমি আজ কবিতা পড়বো না, আপনাদের বলার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। একটি কথা, মানে তার খুব ইচ্ছে ছিল যে সে আমাদের কয়েকজনকে দিয়ে তার কবিতার একটা অ্যালবাম করবে। কয়েকবারই বলেছে। আমি বলেছি, আপা আমি করব। এই কোভিডটা যাক, আপনাকে নিয়ে আমরা বসে একটি চমৎকার একটা ডকুমেন্টেশন করব। সেটি করা হয়নি। আমি করব। আপনাদের সামনে কথা দিচ্ছি আলেয়া আপার কয়েকটা কবিতা দিয়ে একটি আলিয়াকে স্মরণ করার জন্য এই মানুষটাকে স্মরণ করব। আমি কবিতা, আলেয়া আপার কবিতা আপনাদেরকে অন্যদিন শোনাবো। সবাইকে ভালোবাসা, ভালোবাসা। ধন্যবাদ গোপন দা। এরপর আসছেন সভাপতি প্রোগ্রেসিভ ফোরাম জনাব খুরশেদুল ইসলাম। খুরশেদ ভাই। খুরশেদ ভাই। খুরশেদ ভাইকে আনমিউট করতে হবে। শ্রদ্ধেয় সভাপতি, আজকের মহিলা পরিষদের এই সুন্দর অনুষ্ঠানে আগত সব ভাই ও বোনেরা, আলেয়া একটি প্রতিবাদী, একটি বিদ্রোহী আত্মা।
আমরা বাংলাদেশ বা বিশ্ব অনেক এগিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলি, এখন ডিজিটাল যুগে বাংলাদেশও প্রবেশ করেছে বলি, কিন্তু সারা বিশ্বব্যাপী এই উন্নয়নগুলো সবই হচ্ছে পৃথিবীর অর্ধেক মানুষের জন্য নয়, আর সুনির্দিষ্টভাবে অর্ধেক যে নারী তাদের জন্য নয়। কেননা সমাজটা হচ্ছে পিতৃতান্ত্রিক, এবং পিতৃতান্ত্রিক বলেই এখানে নারীদের কণ্ঠস্বর এখনো আমরা সহজভাবে গ্রহণ করতে পারি না, এবং পারি না বলেই আলেয়ার মতো বিদ্রোহীরা তাদের স্থান হয় না সমাজে, তসলিমার স্থান হয় না সমাজে। আর এই রকম যারা প্রতিবাদী চরিত্র তাদেরও স্থান হয় না সমাজে, বিদ্রোহী কবি নজরুলের মতো অথবা আরজ আলী মাতব্বরের মতো, এরকম যারাই আছে তারা কেউই কিন্তু কাউকেই আমরা সমাজ গ্রহণ করতে পারি না। তাহলে উন্নয়ন যে হয় সেটা আমাদের ভেতরে নয়, এটা শুধুই বাহ্যিক। এবং আরো দুঃখজনক হচ্ছে যে আমাদের পাশ্চাত্যের মধ্যে যে পরিবর্তন হয়েছে, আজকে আমরা আমেরিকায় থেকে আমরা অনেক কিছুই দেখি, অনেক কিছুই শিখি, কিন্তু সেই চেতনা ইউরোপ আমেরিকাতে যা আছে তা আমাদের বাংলাদেশে নেই। কেন নেই? এখানেও সমাজে, এখানেও ধর্মে অনেক অত্যাচার ছিল, শত শত বছর ইউরোপ ছিল অন্ধকার যুগ। তারা তারপর রেনেসা করে সেই ব্যক্তি স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে তারা সমাজকে অগ্রসর করেছে। আজকে তাদের নারী স্বাবলম্বী, আজকে তাদের নারী প্রত্যেকেই ব্যক্তিগতভাবে স্বাধীন। আমাদের দেশে তা নয়, আমাদের দেশে নারীরা এখনো পুরোপুরি পিতৃতান্ত্রিকতার শৃঙ্খলে আবদ্ধ, আর মুসলিম দেশগুলো আরো বেশি আবদ্ধ। আমাদের বাংলাদেশ যেখানে শতকরা 90% বেশি হচ্ছে মুসলিম, সেই মুসলিম দেশগুলোতে এখনো খুব কম দেশেই কোনো সমাজ সংস্কার হয়েছে, না কোনো ধর্ম সংস্কার হয়েছে, যার ফলে আমাদের মতো দেশগুলো আমরা অনেক পিছিয়ে আছি। আমরা পৃথিবীর 200-র চেয়ে বেশি দেশে বাংলাদেশের মানুষ এখন আমরা দাসত্ব করতে যাই, শ্রমবাজার বলে, আসলে কি দাস শ্রম। এটা সবচেয়ে নিকৃষ্ট কাজগুলো আমরা করতে যাই। তো সবচেয়ে বেশি আমাদের মানুষ যায় কোথায়? মধ্যপ্রাচ্যে। সেখানে সবই মুসলিম দেশ, কিন্তু সেখানে এইসব মুসলিম দেশের সমাজ ধর্ম তার কোথাও কি কোনো পরিবর্তনের ছোঁয়া আছে? না, সেখানে কোনো পরিবর্তনের ছোঁয়া নাই। সেখানে পিতৃতান্ত্রিকতার জগদ্দল পাথর চাপে বসে আছে নারীদের উপরে। এরা পরকালে 70 জন হুর পাবে, আর এই যুগের মধ্যে এখন কমপক্ষে 4 জন পাবে, আর হেরেমের মধ্যে শতাধিক নারী এখনো তাদের আছে। আর বাংলাদেশের আমরা যারা দাসত্ব করতে যাই তারা শর্ত দিয়েছিল, যদি তোমরা দাসী না পাঠাও তাইলে দাস পাঠাতে পারবে না। সেজন্যে আমরা আমাদের মায়েদের, বোনেদের, স্ত্রীদের পাঠানো শুরু করেছিলাম। আর এরপর শুরু হলো এক দীর্ঘশ্বাস সমস্ত জাতির জন্য। মুসলমান হিসাবে আমি জানি না আমাদের মানুষরা কতটুকু আমরা গর্ব করার মতো কিছু আছে। আমাদের নারীরা যখন মৃত হয়ে ফিরে আসে, নির্যাতিত হয়ে যখন ঢাকা এয়ারপোর্টে এসে যখন তাদের পায়ের হাঁটু পর্যন্ত তুলে দেখায় যে সমস্ত শরীরে আমাদের সিগারেটের ছেঁকা দিয়েছে, এই হচ্ছে তার দাগ, সে তার মাতৃভূমিতে আসলে মনে করে এখানে বোধহয় আমার দেশ, আমি বোধহয় কথা বলতে পারবো, আমার দেহ দেখাতে পারবো। পিঠে দেখায় সমস্ত পিঠের মধ্যে চাবুকের দাগ, এগুলি সবই তারা দেখাতে পারে, কিন্তু আমরা বদলাতে পারি না। তো সুতরাং আমি বলবো এই পিতৃতান্ত্রিকতা
আমাদের যতক্ষণ না যাবে, পাশ্চাত্যের মতো রেনেসা যতক্ষণ না আসবে, আমাদের নারী যতক্ষণ পর্যন্ত স্বাবলম্বী না হবে, ব্যক্তি স্বাধীনতাকে, ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত একটা নারী, সে আমার স্ত্রী হোক, যেই হোক, তার গায়ে আমার একটা টোকা দেওয়ারও অধিকার নাই। সে মতভিন্নতার জন্য সে যদি আলাদা থাকতে চায়, ভিন্ন কথা বলতে চায়, সেটাকে আমার মেনে নিতে হবে। পুরুষ হিসাবে আমি তাকে দমন করার অধিকার নাই। আমি আজকে এই নারীদের সভায়, আলেয়ার মতো সচেতন নারীর সভায় আমি কোন মুখে দাঁড়াই একজন পুরুষ হিসাবে? আমি যেন এক অপরাধী, আজকে যেন একজন কাঠগড়ার আসামি হিসাবে আপনাদের সামনে দাঁড়াচ্ছি। নিউ ইয়র্কে এসে আমরা চেষ্টা করেছি প্রতি বছর নারী দিবস পালন করার জন্য, এখনো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু অনেকেই বলেছে কি যেন নারী দিবস, কয়েক বছর করেছি, আর বলে যে আর কত করতে হবে আমাদের নারী দিবস, আর করতে হবে না, এখন বন্ধ করেন। তো এই ধরনের চিন্তা চেতনা আমরা জানি না কবে আমরা পেছনে ফেলে সত্যি আমরা নারী পুরুষ সম অধিকারের চেতনার সমাজ প্রতিষ্ঠিত করব। মুক্তিযুদ্ধ করে ভেবেছিলাম বোধহয় দেশটা অনেক কিছু বদল হয়ে যাবে, না না, খুব সামান্যই বদল হয়েছে। এই কয়েকদিন টেলিভিশনে দেখাচ্ছে যে শুধু নারী নির্যাতনার ধর্ষণ নয়, এবং তার কারণগুলো দেখাচ্ছে। বড় বড় মৌলানারা, মৌলবীরা ওয়াজ করতেছে, সে কি জঘন্য ভাষায়। কিন্তু দেখেন, ধর্মের নামে এখন ওই হিন্দুদের ওখানে তারা ফেসবুকে কোন হিন্দু মক্কা মদিনার অপমান করেছে এই কথা বলে তার বাড়ি লুট করতেছে, তাকে দেশ ছাড়া করতেছে। কিন্তু আর ইসলামের নামে তারা যে জঘন্য ওয়াজ করতেছে, সেটার জন্য কিন্তু ডিজিটাল আইন প্রয়োগ হচ্ছে না, বুঝছেন? তো আমাদের এই প্রতিবাদ শুধু প্রবাসে নয়, দেশেও যদি আমরা পৌঁছাতে না পারি, ততক্ষণ আমাদের এর থেকে আমাদের মুক্তি নাই। আপনাদের আজকের উদ্যোগের জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। এখন আসবেন মিল্টন বড়ুয়া, প্রোগ্রেসিভ ফোরাম, মিশিগান। মিল্টন দা। মিল্টন দা নেই। ওকে, আসবেন জাকির হোসেন বাচ্চু ভাই, প্রোগ্রেসিভ ফোরাম, অর্থ সম্পাদক, যুক্তরাষ্ট্র। আজকের এই আলিয়া চৌধুরীর স্মরণ সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত আলোচক এবং বন্ধুরা, আমি আমার আলোচনা করব না, তার কারণ দীর্ঘ আলোচনা হয়েছে আর প্রায় 3.5 ঘন্টা আমাদের এই অনুষ্ঠান চলছে। তো আমি শুধু একটা কথা বলবো যে মহিলা পরিষদ এই যে উদ্যোগটা নিচ্ছে, এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রোগ্রেসিভ ফোরামের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আসলে আলিয়া চৌধুরীর সাথে আমার ওইভাবে কোনো সরাসরি কোনো সম্পর্ক ছিল না, শুধু 2-1টা অনুষ্ঠানে আমার ঠিক বন্ধ হয়ে গেছে, শোনা যাচ্ছে না। আমার ঠিক মনে নেই যে আমাদের নারী দিবসে তিনি এসেছিলেন কিনা, আমি ঠিক স্মরণ করতে পারি না। আমার যতদূর মনে পড়ে যেন একবার হয়তো বা তিনি এসেছিলেন। তো যে বক্তারা যে বক্তব্যগুলো বলেছেন, বেলাল বেগ সহ, কাসিম ভাই সহ, কাসিম ভাই একটা কথার সাথে আমিও একমত, যেন আসলে আরজ আলী মাতব্বর, আলিয়া চৌধুরী এবং মনোরমা বসু মাসিমা, এরা যুগে যুগে আসে এবং তাদের এই যে নিজের উদ্যোগ থেকে যে ধারণ করাটা, দুজনের সাথে আমার সরাসরি সম্পৃক্ততা ছিলেন আরজ আলী মাতব্বর এবং মনোরমা বসু মাসিমা। যদিও মাসিমার শেষ সময়কারে, তার ওই সময়কারে নেই। তো আমি আশা করব এখানে যে আলোচনাগুলো আমরা করলাম, এভাবে স্মরণ করলাম, এবং প্রথম আলো যে প্রস্তাবটা দিচ্ছেন সেই প্রস্তাবটা আমরা সম্ভাবনা
তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করতে পারি। আর যেহেতু প্রোগ্রেসিভ ফোরাম আমরাও এখন পর্যন্ত আমরা বসে এখানে প্রোগ্রেসিভ ফোরামের সভাপতি সাধারণ সম্পাদক আছে এবং অন্যান্যরা আছে, আমি একটা প্রস্তাব রাখবো যে আগামী আমাদের নারী দিশারিতে নারী দিবসের যে আমরা একটা ম্যাগাজিন করি, সেই দিশারিতে এই আলিয়া চৌধুরীকে প্রচ্ছদ করে আমরা তার সম্পর্কে ওই দিশারিটা কি আলিয়া চৌধুরীকে উৎসর্গ করে তার সম্পর্কেই আমরা ওই ব্যাপক আকারে, শুধু 1 লাইন 2 লাইন না, একটা ব্যাপক আকারে আমরা আমাদের দিশারিতে আগামী সংখ্যায় আনার জন্য আমি এখান থেকে একটা যদিও পরামর্শ পেলাম আমার নেতৃবৃন্দ তারা এটা মাথায় রাখবো, আমি একটা প্রস্তাব দিয়ে রাখলাম এবং ওই দিশারি ওই নারী দিবসেই আমরা তাকে একটা সম্মাননা দেওয়া যায় কিনা এটা আপনারা নেতৃবৃন্দ এটা চিন্তা করবেন। অনেক আলোচনা হয়েছে, আরো আলোচক আসছেন, আমি আর আমার আলোচনা করবো না, যেহেতু তার সাথে আমার সকলের আলোচনা এবং শেষ মুহূর্তে গোপন সাহায্যে আলোচনাটা করেছেন, সেই আলোচনার সাথে একত্রতা ঘোষণা করে সহমত জানিয়ে আরেকবার মহিলা পরিষদকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আলিয়া চৌধুরীকে বিনম্র শ্রদ্ধা লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। লেখাদীপ ঘোষণা দেন। শ্যামচন্দ্র, প্রগ্রেসিভ ফোরাম, জর্জিয়া। আসবেন শ্যামদা। শোনা যাচ্ছে না। সরি, আমি আলেয়া চৌধুরী সম্বন্ধে তেমন কিছু জানি না, ওনার ব্যাপারে এই জন্য আমি তেমন কিছু বলতেও পারবো না। তবে যেটা আমার মনে হয় যে তিনি যেহেতু সংগ্রামী মানুষ ছিলেন, সে কারণে স্বাভাবিকভাবেই তিনি আমার বন্ধু। আমরা যারা সংগ্রামী ঐতিহ্যের অধিকারী, তিনি আমাদের সকলের বন্ধু। তো আমি একটা আসলে কবিতা পড়তে চাই, যদি আপনারা অনুমতি করেন একটা ছোট কবিতা পড়তে পারি। ঠিক আছে। যেসব কবিতা ঘোরে ঘুমের ঘোরে, শয়নে অলসতায়, চমৎকার শব্দ শৈলীর বুননে অনবদ্য তারা, মনে করি ঘুমটা কাটলেই দাঁড় করাবো একখানা মহাকবিতা। সোৎসাহে যখনই লিখতে বসি, কলমে তারা হারিয়ে যায়। মনে হয় চুরি করে নিয়ে যায় কেউ, অলস অথচ উৎপন্নমতি শব্দমালা আমার স্মৃতি ফাঁক করে দিয়ে। যেন হীরের বাক্সের বদলে কেউ পায়ের কাছে রেখে গেছে ট্রাশের ক্যান। আমার সজীব সকল সকালগুলো হিরণময় হয়ে ওঠার পরিবর্তে নিরাসক্ত, অত্যন্ত বেদনামথিত মনে হয়। শব্দহীন কবির মতো অসহায় মনে হয় নিজেকে। ধন্যবাদ। ধন্যবাদ শ্যামদা। এখন আমাদের গান নিয়ে আসবে লিলি মজুমদার, সে সাংস্কৃতিক সম্পাদক ও সাহিত্য সম্পাদক, মহিলা পরিষদ, যুক্তরাষ্ট্র। লিলি আমাদের খুব প্রিয় একজন মানুষ। ধন্যবাদ দিদি। আসলে আমার শব্দটা শোনা যাচ্ছে কিনা একটু দিদি বলবেন, কারণ আমি হেডফোনটা খুলে ফেলছি। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমি কবি আলিয়া চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের একটি গান শোনাচ্ছি, চেষ্টা করছি আমি। তোমার অসীমে প্রাণ মনোলোকে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও
মৃত্যু কোথা বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লোভে যত দূরে আমি ধাই। মৃত্যু সে ধারে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। মৃত্যু সে ধারে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। তোমা হতে যাবে হয়ে বিমুখ, আপনার পানে চাই, তোমার অসীমে প্রাণ মন লোভে যত দূরে আমি ধাই। হে পূর্ণতম চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন দিতাই। হে পূর্ণতম চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন দিতাই। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় কাকার। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় কাকার। জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ মন লোভে যত দূরে আমি ধাই। কোথাও দুঃখ কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লোভে যত দূরে আমি ধাই। ধন্যবাদ। খুব ভালো হয়েছে। এবার আমাদের শেষ নিবেদন, নাসরিন আপা অনেক অনুরোধ করে বলেছেন উনি ছোট্ট একটা কবিতা নিয়ে ওনাকে শেষ নিবেদন করবেন। তারপরে আমাদের সমাপনী বক্তব্য আমাদের সভাপতি। তো এই নিয়ে আমাদের আজকের প্রোগ্রাম এখানে শেষ হবে। ধন্যবাদ সবাইকে। নাসরিন আনমিউট করো। সরি, আমি শুরু করছি আবার। আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আমাদের এই জীবনে প্রতিদ্বন্দ্বী, কোন সমাজ আমরা জানি, এর বিরুদ্ধে আলেয়া চৌধুরী একটা কবিতা লিখে দিয়ে গেছেন। আমাদের রুখে দাঁড়াবার সময় হয়েছে। ধন্যবাদ আলেয়া চৌধুরী, তুমি এমন কবিতা আমাদের জন্য রেখে গেছো।
প্রতিদ্বন্দ্বী আলেয়া চৌধুরী। বহুদিন রাস্তায় শুয়ে থাকা এই আমি আবার উঠে দাঁড়িয়েছি। তুমি হুঁশিয়ার হও হে আমার প্রতিদ্বন্দ্বী, শরীরে সাহস এঁটে আবার উঠে দাঁড়িয়েছি। এবার তুমুল যুদ্ধে তুমি ঠিকই পরাজিত হবে, আমি হব জয়ী। বহুদিন রাস্তায় শুয়ে থাকা আমি আবার দাঁড়িয়েছি উঠে। তুমি পালাবে? কোথায় পালাবে শুনি? পেছনে তাকাও, রোদের দুপুর জুড়ে দেখো সাপের ক্রোধের মতো আয়ুধ। হুঁশিয়ার হও হে আমার বিশাল প্রতিদ্বন্দ্বী, এবার তুমুল যুদ্ধে তুমি ঠিকই পরাজিত হবে, আমি হব জয়ী। নিশ্চয়ই আমরা জয়ী হব। সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আজকে এই মনোমুগ্ধকর অনুষ্ঠানের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ নাসরিন আপা। এখন আমাদের সমাপনী বক্তব্য দেবেন আমাদের মহিলা পরিষদের সভাপতি শামসাদ হোসেন আপা। হ্যালো। হ্যাঁ আপা শুনছি। আচ্ছা, শুনছি আপা। আজকের আমাদের এই আলেয়া চৌধুরীর স্মরণ যে সবার আমরা আয়োজন করেছিলাম মহিলা পরিষদের পক্ষ থেকে, আমাদের আসলে ধারণারও বাইরে আমার এত আপনজন, এত শ্রদ্ধেয় ব্যক্তিত্বরা আমাদের সাথে যোগ দিয়েছিলেন। আমি খুবই আবেগে আপ্লুত হয়েছি। আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের সকলকে, এবং আমি মনে করি আমাদের এই স্মরণ সভার ভিতর দিয়ে আমরা জীবিত আলেয়া চৌধুরীর যদি নাও সম্মান দিয়ে থাকতে পারি, আমরা মৃত্যুর পরে অত্যন্ত তাকে মনে করছি। এবং প্রথম আলোর ইব্রাহিম চৌধুরী যে প্রস্তাব করেছেন যে তার মৃত্যুর দিবসে তারা কোনো যে কোনো ভাবে কাউকে কোনো সম্মাননা কিংবা কোনো পদক দেয়া কিংবা কোনো বৃত্তির ব্যবস্থা করা যায় কিনা, যদি যায় আমরা মহিলা পরিষদের পক্ষ থেকে পাশে আছি। হ্যাঁ, তাদের সকলের পাশে আছি এই ঘোষণা দিয়েই আমি আজকে যারা প্রায় 3.5 ঘন্টার মতো অনুষ্ঠানে আমাদের সহযোগিতা করেছেন, সম্মানীয় সময়টুকু ব্যয় করেছেন আমাদের সাথে, আমি কৃতজ্ঞতার সাথে তাদের সকলের কাছে ঋণ স্বীকার করছি। আমি আশা করছি ইনশাল্লাহ আমরা আগামীতেও যে কোনো ক্রাইসিসের মুহূর্তে আমরা আবারও এরকম বসার সুযোগ তৈরি করব ইনশাল্লাহ। আর এই শেষ মুহূর্তে আমার একটি আবেদন, আসুন না আমরা সোচ্চার ভূমিকা পালন করি। আমাদের যে মায়েদের জাত, বাংলাদেশে আজ নারী নির্যাতনের যে মহোৎসব চলছে, আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন নয়, আমরা জোর দাবি জানাচ্ছি এটা ফাঁসি কার্যক্রম এবং খুব সময়োচিত পদক্ষেপ গ্রহণের ভিতর দিয়ে খুব কম সময়ের ভিতরে যেন এসব দুর্বৃত্তদের শাস্তির ব্যবস্থা করা হয়। আমরা মানুষ হিসাবে, নারী হিসাবে নয়, মানুষ হিসাবে বাস করতে চাই। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। ভালো থাকেন যে যেখানে আছেন। শেষ করছি। সবাই